হ্যালো ছোট বন্ধুরা, আজকে আবার আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যেখানে আমরা ক্লাস 11 এর ভেক্টর কন্টিনিউ করব। তোমরা যদি এখনো কেউ আগের ভেক্টর ক্লাসগুলো না দেখে থাকো তাহলে ঝটপট দেখে নাও। নিচে ডেসক্রিপশন বক্স বা উপরের আই বাটনে তোমরা ভিডিও লিংকগুলো পেয়ে যাবে। তোমরা যদি এখনো কেউ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ঝটপট সাবস্ক্রাইব করে নাও, কারণ চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তোমরা তার আপডেট পেয়ে যাবে এবং ঝটপট সেই ভিডিওগুলো দেখে নিতে পারবে। তার দেরি না করে আমরা চলে যাবো ক্লাস 11 এর নেক্সট ক্লাসে। চলো আগে আমরা মনে করে নিই যে আগের দিন আমরা কি কি জেনেছিলাম। আগের দিন আমরা জেনেছিলাম যে আমরা সমজাতীয় ভৌত রাশিগুলোর যোগ বা বিয়োগ করতে পারি, কিন্তু পৃথক প্রকৃতির ভৌত রাশির যোগ বা বিয়োগ আমরা কিন্তু করতে পারি না, তা স্কেলারই হোক আর ভেক্টরই হোক। অর্থাৎ আমরা ভরের সাথে ভর যোগ করতে পারি, বেগের সাথে বেগ যোগ করতে পারি, ত্বরণের সাথে ত্বরণ যোগ করতে পারি, উষ্ণতার সাথে উষ্ণতা যোগ করতে পারি, কিন্তু ভরের সাথে উষ্ণতা, ভরের সাথে বেগ, বেগের সাথে উষ্ণতা আমরা কিন্তু যোগ করতে পারি না। অর্থাৎ পৃথক প্রকৃতির ভৌত রাশির যোগ আমরা করতে পারি না, তা স্কেলার হোক আর ভেক্টর হোক। এবার আমরা দেখেছিলাম যে দুটো ভেক্টরের মধ্যে আমরা কি করে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কিভাবে বার করব। অর্থাৎ আমার কাছে যদি দুটো ভেক্টর থাকে, এ ভেক্টর আর বি ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ যে হবে থিটা। অর্থাৎ আমার কাছে যদি এ ভেক্টর থাকে আর বি ভেক্টর থাকে, এই দুটো ভেক্টর থাকে, তাদেরকে আমি কিভাবে যোগ করব না, তাদের এইগুলো আদি বিন্দু আর এগুলো শেষ বিন্দু আমরা জেনেছি। তো আদি বিন্দুগুলোকে যোগ করব এবং তার ফলে তার দুটো কোণ উৎপন্ন হবে, এই একটা আর এই একটা। তো আদি বিন্দু দুটোকে যোগ করে তাদের যে ছোট কোণ উৎপন্ন হয়, তাদের মধ্যে যে ছোট কোণটা উৎপন্ন হয় সেই কোণটাকে আমরা ধরবো, এইটাকে ধরবো, এইটাকে ধরবো না। ঠিক আছে? দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করবার সময় সবসময় মনে রাখবে তাতে কিন্তু আমরা আদি বিন্দু যোগ করবো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর কি আমরা জেনেছিলাম যে দুটো ভেক্টরের যোগ আমরা বিভিন্ন পদ্ধতিতে করতে পারি, অর্থাৎ আমরা কিছু সূত্র পাই। সেরকম একটা সূত্র হচ্ছে ত্রিভুজ সূত্র, যেখানে আমাদের বলছে যে কোনো ত্রিভুজের একই ক্রমে গৃহীত দুটি বাহু দুটি সমজাতীয় ভেক্টরকে, সমজাতীয় ভেক্টর আবারও দেখো, মানে ও দিকে প্রকাশ করলে বিপরীত ক্রমে গৃহীত ওই ত্রিভুজের তৃতীয় বাহু লব্ধি ভেক্টরকে মানে ও দিকে প্রকাশ করে। অর্থাৎ আমার কাছে যদি দুটো ভেক্টর থাকে, পি ভেক্টর এবং কিউ ভেক্টর, আমি একটার পর আরেকটাকে আঁকলাম। দেখো আগেরটার সাথে এটার পার্থক্যটা কিন্তু ভালো করে বুঝে নাও। অর্থাৎ আমরা দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বার করার সময় দুটো ভেক্টর আদি বিন্দুকে যোগ করেছিলাম, কিন্তু আমরা যখন ত্রিভুজ সূত্র ব্যাখ্যা করছি তখন কিন্তু ত্রিভুজ সূত্র প্রয়োগ করছি যখন আমরা, তখন কিন্তু আমরা এই ভেক্টর দুটোর প্রথম ভেক্টরের শেষ বিন্দু থেকে পরের ভেক্টরের আদি বিন্দু আমরা যোগ করব এবং এর ফলে এই পি ভেক্টর কিউ ভেক্টর লব্ধি অর্থাৎ যোগফল যদি হয় আর ভেক্টর, একে লব্ধি বলা হয়, আমরা বলেছিলাম আগের দিন যে লব্ধি আর ভেক্টর কি হবে না, এই পি ভেক্টর এবং কিউ ভেক্টর একই ক্রমে গৃহীত দুটি বাহু, এই ত্রিভুজটার এবিসি ত্রিভুজের একই ক্রমে গৃহীত দুটি বাহু পি ভেক্টর এবং কিউ ভেক্টর এই দুটো বাহু পি ভেক্টর এবং কিউ ভেক্টরকে মানে এবং দিকে প্রকাশ করলে লব্ধি ভেক্টর বিপরীত ক্রমে গৃহীত। অর্থাৎ এইভাবে হলে একই ক্রম হবে, পি কিউ আর হতো, কিন্তু এইটা নয়, বিপরীত ক্রমে গৃহীত এই যে তৃতীয় বাহুটা লব্ধি ভেক্টরকে মানে ও দিকে প্রকাশ করে। এটা আমরা ডিটেইলসে আগের দিনের ভিডিওতে বলেছিলাম। যদি কেউ আগের দিনের ভিডিওটা না দেখে থাকো তাহলে ঝটপট দেখে নাও, তাহলে এই কোনো ডাউট থাকলে সেটা ক্লিয়ার হয়ে যাবে আশা করছি। এবার আমরা দেখব যে এই ত্রিভুজ সূত্র ছাড়া আর কি সূত্র আছে। আমরা বলেছিলাম যে সামান্তরিক সূত্র রয়েছে ভেক্টর যোগে, তো এই সামান্তরিক সূত্র কি এবার আমরা দেখব এবং তার সাথে ত্রিভুজ সূত্রের কি পার্থক্য বা কি মিল এবার আমরা দেখে নেব।
ভেক্টর যোগের সামান্তরিক সূত্র কি বলছে? বলছে কোন সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু যদি দুটি সমজাতীয় ভেক্টরকে, আবারও সেই সমজাতীয় ভেক্টরকে মানে ও দিকে প্রকাশ করলে বাহু দুটির ছেদবিন্দুগামী সামান্তরিকের কর্ণ লব্ধি ভেক্টরকে মানে ও দিকে প্রকাশ করবে। কি বলছে এটা? বলছে যে আমার কাছে যদি দুটো ভেক্টর থাকে, পি ভেক্টর আর কিউ ভেক্টর, ঠিক আগের মতো দুটো ভেক্টর আছে, এই একটা ভেক্টর আর এই আরেকটা ভেক্টর, ঠিক আছে, এটা পি ভেক্টর আর এটা কিউ ভেক্টর। এবার আমি কি করলাম, এই দুটো ভেক্টরকে আদি বিন্দু দিয়ে যোগ করলাম। ত্রিভুজ সূত্রে আমরা কি করেছিলাম, একটা ভেক্টর প্রথম ভেক্টরের শেষ বিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের আদি বিন্দু আমরা যোগ করেছিলাম। এখানটায় সেটা করছি না, এখানটায় সেই কোণ যেভাবে বের করেছিলাম আমরা সেরকম, অর্থাৎ দুটো ভেক্টরের আদি বিন্দু আমরা যোগ করলাম। পি ভেক্টর কিউ ভেক্টর দুটো ভেক্টরের আদি বিন্দু আমরা যোগ করলাম এবং যোগ করে দেখলাম যে তাদের মধ্যে কোণ হচ্ছে থিটা, ঠিক আছে, এই কোণটা হচ্ছে থিটা। এবার দেখো এই যে দুটো ভেক্টর, এই দুটো ভেক্টরের এই ভেক্টর কি, এই দৈর্ঘ্যটা এই ভেক্টরের মানকে এবং এই তীর চিহ্নটা এই ভেক্টরের অভিমুখকে প্রকাশ করছে, আর এই দৈর্ঘ্যটা এই ভেক্টরের মানকে এবং এই তীর চিহ্ন এই ভেক্টরের অভিমুখকে প্রকাশ করছে। তাহলে আমরা কি করলাম, এই ভেক্টরের প্যারালাল আরেকটা লাইন টানলাম, এই ভেক্টরের প্যারালাল আরেকটা লাইন টানলাম, অর্থাৎ আমরা এই দুটো ভেক্টর দিয়ে একটা সামান্তরিক কমপ্লিট করলাম, ঠিক আছে, একটা সামান্তরিক, জাস্ট একটা, এটাকে যদি আমরা এখানে আঁকি, একটা সামান্তরিক আমরা কমপ্লিট করলাম, অর্থাৎ এই ভেক্টরটাকে এখানে নিলাম, এই ভেক্টরটাকে এখানে নিলাম। এবার এই যে পি ভেক্টর আর কিউ ভেক্টর লব্ধি তাহলে কি হবে না, এই দুটো ভেক্টরের যে ছেদ বিন্দু মানে কি, এদের আদি বিন্দু যেখানে আমরা যোগ করেছি, আদি বিন্দুকে যোগ করেছি তো দুটোরই, তার মানে সেটাই হচ্ছে ওই দুটো বিন্দুর ছেদ, ওই দুটো ভেক্টরের ছেদ বিন্দু। তাহলে ছেদ বিন্দুগামী সামান্তরিকের কর্ণ, দেখো এটা যদি একটা সামান্তরিক হয়, তাই তো, যদি সমান্তরাল থাকে কোন চতুর্ভুজের বাহুগুলো তাহলে তাকে আমরা সামান্তরিক বলি। এবার সেক্ষেত্রে চতুর্ভুজের দুটো কর্ণ হয়, একটা হচ্ছে এটা আর এটা হচ্ছে এটা, তাহলে ছেদবিন্দুগামী দুটো ভেক্টরের ছেদবিন্দুগামী সামান্তরিক কক্ষের কর্ণ কোনটা, এটা, এই কর্ণটা ছেদবিন্দুগামী সামান্তরিকের কর্ণ লব্ধি ভেক্টরকে মানে ও দিকে প্রকাশ করে। তাহলে এই আর ভেক্টর হচ্ছে পি ভেক্টর আর কিউ ভেক্টরের লব্ধি, আর ভেক্টর ইকুয়াল পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, লব্ধি মানে কি যোগফল, তাই তো। আচ্ছা, এবার এই যে আমরা হঠাৎ করে ত্রিভুজ সূত্র আর সামান্তরিক সূত্র, আশা করছি সামান্তরিক সূত্র বোঝা গেছে, এখানে কিছু নেই, একটা স্টেটমেন্ট জাস্ট যে এই আর ভেক্টর পি ভেক্টর কিউ ভেক্টর লব্ধিকে প্রকাশ করবে, ঠিক আছে, জাস্ট একটা স্টেটমেন্ট, এখানে তো কিছু বোঝার নেই। কিন্তু আমাদের একটা জিনিস জানাটা খুব প্রয়োজন যে এই ত্রিভুজ সূত্রের সাথে সামান্তরিক সূত্রের পার্থক্য কি, বা হঠাৎ করে আমরা এই আলাদা আলাদা করে ত্রিভুজ সূত্র আর সামান্তরিক সূত্র কেনই বা পড়ছি, বা এখানে মিলি বা কোথায়, কোনো পার্থক্য নেই। যদি আমি ক্লিয়ারলি বলি, ত্রিভুজ সূত্র আর সামান্তরিক সূত্রের মধ্যে কোনো পার্থক্য নেই। দেখো যদি আমি এই হাফটা ঢেকে দিই, সিম্পলি এই অর্ধেকটা যদি আমি ঢেকে দিই, গার্ড করে দিই, তাহলে এখানে কি পড়ে থাকছে, এইটা কি, এখানটায় যদি এইটা, এই অ্যারোটা মুছে গেল আমাদের, এখানে যদি আমি একটা অ্যারো দিয়ে দিই, ঠিক আছে, অর্থাৎ এই যে কিউ ভেক্টরটা, এটা এখানেও এই কিউ ভেক্টরই, তাই তো, তাহলে এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, এটা আর ভেক্টর, তাহলে কি আগের সেই ত্রিভুজ সূত্রের আঁকাটাই আমরা ফিরে পাচ্ছি এখানে, এটা একই। তাহলে ত্রিভুজ সূত্রে আমরা শুধু এইটুকু দেখেছিলাম, সামান্তরিক সূত্রে আমরা
এটা এক্সট্রা আমরা দেখছি, কিচ্ছু না, জাস্ট এই ভেক্টরটাকে আমরা বলেছিলাম যে ভেক্টরের প্যারালাল শিফট সম্ভব, অর্থাৎ অভিমুখ সেম রেখে আমরা একই দৈর্ঘ্য মানে কি একই মানের একটা ভেক্টর যদি আমরা নেই, যে কোনো জায়গায় নিতে পারি, এখানে নিতে পারি, এখানে নিতে পারি, যে কোনো জায়গায় এখানে নিতে পারি, মান আমাদের সেম রাখতে হবে, অভিমুখ সেম রাখতে হবে, এখানে নিই, এখানে নিই, এখানে নিই, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? তাহলে আমাদের এইটা যে কিউ ভেক্টর, এটাও কিউ ভেক্টর, শুধু পার্থক্য কি এখানে পি ভেক্টরের শেষ বিন্দুতে যোগ করেছি কিউ ভেক্টরের আদি বিন্দুকে, এখানে পি ভেক্টরের আদি বিন্দুতে কিউ ভেক্টরের আদি বিন্দু যোগ করেছি, এবং এখানে একটা সামান্তরিক গঠন করেছি। তাহলে সামান্তরিক সূত্রের সাথে ত্রিভুজ সূত্রের অ্যাকচুয়াল বেসিক কোনো পার্থক্য নেই, দুটো একই সেম, জাস্ট দুটো রিপ্রেজেন্টেশনে পার্থক্য, আর কিচ্ছু না। কিন্তু আলাদা করে তাহলে পড়বার দরকার কি সামান্তরিক সূত্র? আমাদের তো ত্রিভুজ সূত্র দিয়েই হয়ে যায়। সামান্তরিক সূত্র পড়বার দরকারটা হচ্ছে যে ত্রিভুজ সূত্র থেকে আমরা লব্ধি ভেক্টরের একটা অ্যানালিটিক অ্যান্সার পাই, ক্যালকুলেটিভ নয়, মানে আমরা গাণিতিক কোনো রকম অ্যান্সার পাই না। গাণিতিক পদ্ধতিতে লব্ধি ভেক্টরের মান এবং অভিমুখ বার করবার জন্য আমাদের প্রয়োজন সামান্তরিক সূত্র, অর্থাৎ এই যে স্ট্রাকচারটা আমি এঁকেছি, এই গঠনটা আমাদের প্রয়োজন, সামান্তরিক সূত্রটা প্রয়োজন লব্ধি ভেক্টরের মান এবং অভিমুখ বার করতে গাণিতিক পদ্ধতিতে, অর্থাৎ আমাদের এই সামান্তরিক সূত্র থেকে আমরা লব্ধি ভেক্টরের ফর্মুলা পাই, মানের ফর্মুলা পাই এবং অভিমুখের ফর্মুলা পাই আলাদা আলাদা করে। আর কিন্তু সামান্তরিক সূত্রের সাথে ত্রিভুজ সূত্রের বেসিক আর কোনো রকম পার্থক্য নেই। তাহলে এর আগে আমরা দেখলাম জ্যামিতিক পদ্ধতিতে কি করে আমরা লব্ধির মান এবং অভিমুখ বুঝবো। এবার আমরা দেখব গাণিতিক পদ্ধতিতে, অর্থাৎ একদম ক্যালকুলেশন করে কি করে আমরা লব্ধির মান এবং অভিমুখ বের করব। আমরা দেখেছিলাম যে আমার কাছে যদি একটা ভেক্টর থাকে পি ভেক্টর, একটা ভেক্টর থাকে কিউ ভেক্টর, তাদের মধ্যে যদি কোণ থাকে থিটা, এই পি ভেক্টর কিউ ভেক্টরের মধ্যে কোণ থিটা, তাহলে তাদের লব্ধি আর ভেক্টর হবে এই এদের ছেদবিন্দুগামী সামান্তরিকের কর্ণ আর ভেক্টর, তাই তো? এবার এই যে আর ভেক্টর, এই আর ভেক্টরের মান আমরা কিভাবে বার করব? দেখো, যদি আমরা এই আর ভেক্টরের যদি আমাদের কাছে দুটো ভেক্টর থাকে পি ভেক্টর এবং কিউ ভেক্টর, যাদের মধ্যে কোণ হলো এই থিটা হচ্ছে যাদের ক্ষেত্রে 90 ডিগ্রি, ঠিক আছে? অর্থাৎ এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, এই সামান্তরিকটাকে যদি কমপ্লিট করি কি পাবো আমরা? এইটা, এটার প্যারালাল এইটা, এটাও কিউ ভেক্টর, এটার প্যারালাল এটা, এটাও পি ভেক্টর, তাই তো? তাহলে এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, এদের কর্ণ এটা হচ্ছে আর ভেক্টর। এবার এই পি ভেক্টর আর কিউ ভেক্টরের লব্ধি যে হলো আর ভেক্টর, এই আর এর মান আমরা কিভাবে বার করব? না, আর এর মান হচ্ছে √ওভার পি এর মানের স্কয়ার প্লাস কিউ এর মানের স্কয়ার, তাই না? কারণ কি এইটা তো হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, তাই না? এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা ইজিলি পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি। তাহলে এইটা যদি আমার সাপোজ একটা কিছু, এটা যদি হয় আমার 3 মিটার, এটা যদি হয় আমার 4 মিটার, তাহলে এটা কি হবে? 3 এর স্কয়ার প্লাস এটা হচ্ছে 4 এর স্কয়ার, তাহলে আমি আর কত পাবো? মানে এটা কত পাবো? না, আমি পাবো 9 আর 16 25, 25 এর √5, তাহলে আর আমি পাবো, অর্থাৎ এদের লব্ধি হবে 5 মিটার, অর্থাৎ আমি পেলাম 3 + 4 করে 5।
কখনো রিয়েলিটিতে হয় এরকম? হয়, হচ্ছে তো। কার ক্ষেত্রে হয়? ভেক্টরের ক্ষেত্রে হয়। এইটা ভেক্টর বলে আমি 3 + 4 = 5 পেলাম। এটা যদি স্কেলার হতো পেতাম? কখনো দেখা গেছে এরকম তিনটে জিনিসের সাথে চারটে জিনিস যোগ করে আমি 5টা জিনিস পাচ্ছি? হয় না তো। কি হয়, 4 × 3 = 7 হয়। কিন্তু ভেক্টরের ক্ষেত্রে আমি কিন্তু 4 × 3 = 5 পেতে পারি। কেন না, ভেক্টরের ক্ষেত্রে অভিমুখটা খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ দুটো ভেক্টর যদি আমার পরস্পরের সাথে 90 ডিগ্রিতে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এরকম একটা অ্যান্সার পেতে পারি। অর্থাৎ দুটো ভেক্টরের, শুধু 90 ডিগ্রি কেন, দুটো ভেক্টরের মধ্যে কোণ যদি 0 ডিগ্রি ছাড়া আর যা কিছু হয়, নন 0 ডিগ্রি হয়, 0 বা 360 বা এরকম ভাবে যদি এর মাল্টিপ্লিকেশনে না হয়, তাহলে আমরা এরকম অ্যান্সার পেতেই পারি। এবার এক্ষেত্রে অর্থাৎ আমাদের এই আঁকায় আমাদের এই থিটাটা তো 90 ডিগ্রি নয়, আমাদের আঁকা অনুযায়ী থিটা 90 থেকে কম, এই যে থিটাটা 90 থেকে কম, তাই না? এবার তাহলে আমরা আর এর মান কিভাবে বার করব? দেখো, আর এর মান আমরা বার করেছিলাম এর ক্ষেত্রে পিথাগোরাস অ্যাপ্লাই করে, অর্থাৎ সমকোণী ত্রিভুজ অ্যাপ্লাই করে। এক্ষেত্রেও আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ গঠন করে নিই, একটা সমকোণী ত্রিভুজ গঠন করে নিলাম, নাম দিলাম ধরো ABCDE, এটার এই পয়েন্টটার নাম দিলাম E, ঠিক আছে? অর্থাৎ আমি এই বর্ধিত AB এর উপর অর্থাৎ এই AE এর উপর একটা CE লম্ব টানলাম এবং আমার এইটা হয়ে গেল ACE ত্রিভুজ। তাহলে ACE ত্রিভুজ কি? এই ACE ত্রিভুজের এইটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে হয়ে গেল সমকোণী ত্রিভুজ। তাহলে এবার আমরা কিন্তু পিথাগোরাস অ্যাপ্লাই করে r² এই অর্থাৎ AC² = AE² + EC² করতে পারি না? করতে পারবো তো? পারবো, ইজিলি পারবো। এবার কিভাবে পারবো? অর্থাৎ আমাদের কাছে না হয় আমরা AC² = AE² + EC² করে নিলাম, ওকে, কিন্তু এখানে এই rটা হচ্ছে আমার লব্ধি, এটা q, এটা p, যখন এইটাও তাহলে p ভেক্টর, এখানে অ্যারো থাকলে এটা যখন q, এটাও তাহলে q ভেক্টর, এদিকে অ্যারো থাকলে। কিন্তু এই দুটো তো কিছু নয়, এই দুটো কি আমরা তো জানি না। আমাকে r এর মান অর্থাৎ লব্ধির মান বের করতে হবে p এবং q এর টার্মে। অন্য কিছু থাকলে কিন্তু হাবিজাবি থাকলে হবে না আমাদের। p এবং q এর টার্মে কিন্তু আমাকে r এর মান বের করতে হবে। বাট সেটা আমরা কিভাবে করব, তাই না? দেখো, এই ত্রিভুজ ACE এর জন্য, ট্রায়াঙ্গেল ACE এর ক্ষেত্রে AC² = AE² + EC², কারণ এটা অতিভুজ আর এটা ভূমি আর লম্ব, মানে অতিভুজ স্কয়ার = ভূমি স্কয়ার + লম্ব স্কয়ার। তাহলে আমার এটা হয়ে গেল AC² = AE² + EC², ঠিক আছে? এবার এই AC² = AE, দেখো AE² মানে এই মানে হচ্ছে AB + BE, তো আমি এই কে AB + BE তে ভাঙতে পারি, মানে AB + BE তার হোল স্কয়ার প্লাস EC² ইকুয়াল AB + BE তার হোল স্কয়ার, মানে A + B²। তো এটাকে আমি ফর্মুলায় ফেলে দিতে পারি, তাহলে কি হবে? AB²
প্লাস 2 ইন্টু এ বি ইন্টু বিই প্লাস বিই স্কোয়ার প্লাস ইসি স্কোয়ার। এবার দেখো বিই, আমরা এখানে এসি মানে জানি কি, এসি মানে কি, এসি মানে হচ্ছে এই আর এর মান, আর ভেক্টরের মান। এবি মানে কি, এবি মানে হচ্ছে পি ভেক্টরের মান। বিই মানে কি আমরা জানি, বিই, বিই মানে কিন্তু আমরা জানি না। ইসি মানে কি আমরা জানি, জানি না। তাহলে আমার এই বিই এবং ইসি কে পি আর কিউ এর টার্মে নিয়ে আসতে হবে, কারণ আমরা কি এখানে আর ভেক্টর অর্থাৎ আর এর মান, লব্ধির মান বের করছি। কাদের টার্মে বের করছি না, পি আর কিউ এর টার্মে বের করছি। তাহলে আমার পি কিউ এর টার্মে সমস্ত কিছুকে নিয়ে আসতে হবে। তো এখানে আমি আর পি কিউ পেয়ে যাচ্ছি কিন্তু কিউ পাচ্ছি না। তাহলে আমি নেক্সট লাইনে লিখতে পারি এ বি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি ইন্টু, দেখো বিই কে আমি কিভাবে রিপ্লেস করব, আচ্ছা বিই কে আমরা পরে আসছি, বিটা জায়গা ফাঁকা রেখে আমি, দেখো বিই স্কোয়ার প্লাস ইসি স্কোয়ার, বিই স্কোয়ার প্লাস ইসি স্কোয়ার, দেখো এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, এটা 90 ডিগ্রি। তার মানে বিসিই ত্রিভুজের ক্ষেত্রে, মানে ট্রায়াঙ্গেল বিসিই এর ক্ষেত্রে বিই স্কোয়ার প্লাস ইসি স্কোয়ার ইকুয়াল বিসি স্কোয়ার, কারণ এটা 90 ডিগ্রি তো সমকোণী ত্রিভুজের জন্য। তাহলে বিসি স্কোয়ার ইকুয়াল বিই স্কোয়ার প্লাস ই সি স্কোয়ার। তাহলে আমরা এটার জায়গায় লিখে দিতে পারি সিম্পলি বিসি স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখে দিলাম বিসি স্কোয়ার, আর এখানে আমাদের পড়ে রইল বিই। দেখো আমরা বলেছি যে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তো পি আর কিউ এর মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, এটা পি এটা কিউ, এটা কিউ মানে এটা কিউ, তার মানে এই কোণটাও থিটা, এটা যদি থিটা হয় তার মানে এই কোণটাও থিটা। যদি এই কোণটা থিটা হয় তার মানে আমরা যদি cos থিটা বের করি, cos থিটা কি, cos থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তার মানে বিই বাই বিসি, বিই বাই বিসি। তার মানে এখান থেকে আমি যদি বিই লিখি বিসি cos থিটা, তাহলে আমি এখানে বি এর জায়গায় বিসি cos থিটা দিয়ে রিপ্লেস করে দিতে পারি। এবার দেখো এখানে এসি মানে কি, এসি মানে হচ্ছে mod of r vector, that is r। এবি মানে কি, এবি মানে হচ্ছে mod of p vector, তার মানে p, ধরে নিচ্ছি p ভেক্টরের মান p। বিসি মানে কি, বিসি মানে এডি, তার মানে বিসি মানে এডি মানে mod of q ভেক্টর ইকুয়াল q। তাহলে এই প্রত্যেকটা যদি আমি এখানটায় রিপ্লেস করি তাহলে আমি কি পাবো, এসি স্কোয়ারের জায়গায় আমি পাবো আর স্কোয়ার ইকুয়াল এবি স্কোয়ারের জায়গায় আমি বসাবো হচ্ছে পি স্কোয়ার প্লাস 2 পি কিউ cos থিটা প্লাস থিটা, সরি cos থিটা প্লাস কিউ এর স্কোয়ার। তাহলে আমি কি পাচ্ছি, r ইকুয়াল রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ cos থিটা। তার মানে আমি পি প্লাস কিউ এর লব্ধি, আর পি ভেক্টর প্লাস কিউ ভেক্টরের লব্ধি, আর ভেক্টরের মান, আর
এর জন্য একটা এক্সপ্রেশন পেয়ে গেলাম পি এবং কিউ এর টার্মে। এখানে আমরা কি জানি, এখানে আমরা যদি পি এবং কিউ এর মান জানি এবং সাথে এদের মধ্যবর্তী কোণ থিটা জানি, তাহলেই আমরা আর এর মান বের করে ফেলতে পারবো। তাহলে এই ফর্মুলাটা হচ্ছে পি কিউ থিটার টার্মে আর এর মান বের করবার ফর্মুলা। তাহলে আমরা লব্ধির মান কি দেখলাম? লব্ধির মান হচ্ছে r ইকুয়াল √p² প্লাস q² প্লাস 2pq cos থিটা। কিন্তু r যেহেতু একটা ভেক্টর, সেজন্য শুধু মান পেলে হবে না, ওর অভিমুখও পেতে হবে। এবার অভিমুখ আমরা কিভাবে বার করব? দেখো এখানে আমাদের জানা অভিমুখ কি কি আছে। জানা অভিমুখ আছে শুধুমাত্র এই p ভেক্টরের অভিমুখ আর q ভেক্টরের অভিমুখ। আমরা জানি যে p ভেক্টর এদিকে কাজ করছে আর q ভেক্টর এদিকে কাজ করছে, আর তো আমরা কিছু অভিমুখ জানি না। তাহলে আমাদের লব্ধির অভিমুখ পেতে যে কোনো একটা ভেক্টরের সাথে, অর্থাৎ p ভেক্টর বা q ভেক্টর, যে কোনো একটা ভেক্টরের সাথে আমি যদি জেনে যাই যে লব্ধি কত কোণে কাজ করছে, তাহলেই আমরা লব্ধির অভিমুখ বের করে ফেলতে পারবো। যেমন আমি ধরে নিচ্ছি যে এই p ভেক্টর r ভেক্টরের সাথে p ভেক্টর এর কোণ হচ্ছে ফাই, ঠিক আছে? তাহলে আমি যদি এই ফাইটা বের করে ফেলতে পারি, তাহলে আমি আর ভেক্টরের অভিমুখ বের করে ফেলতে পারবো। অর্থাৎ পি ভেক্টরের সাথে আর ভেক্টর কত কোণে কাজ করছে সেটা বের করে ফেলতে পারলেই আমরা আর ভেক্টরের অভিমুখ বের করে ফেলতে পারবো। অর্থাৎ আমরা ধরে নিচ্ছি, পি ভেক্টর এবং আর ভেক্টরের মধ্যবর্তী কোণ ফাই। পি ভেক্টর এবং আর ভেক্টরের মধ্যবর্তী কোণ ফাই আমরা ধরে নিলাম। আমরা এখানে পি ভেক্টরের সাথে কোণ ফাই না ধরে আমরা কিউ ভেক্টরের সাথেও কিন্তু কোণ ধরতে পারতাম, কিন্তু শুধু সেক্ষেত্রে সমস্ত ক্যালকুলেশন কিউ ভেক্টর হিসেবে হতো, পি ভেক্টরের সাথে হতো না কিন্তু, ঠিক আছে? আমরা যে কোনো ভেক্টরের সাথে কিন্তু কোণটা যদি বার করে ফেলতে পারি, তাহলে আমরা আর ভেক্টর অভিমুখ অর্থাৎ লব্ধির অভিমুখ বার করে ফেলতে পারবো। তো এবার এখানে আমরা কি করব? এই ফাইটা নিয়ে কিভাবে বার করব না, আমরা দেখো যদি এই ACE ত্রিভুজের ক্ষেত্রে tan phi বার করি, tan phi বার করি, যদি কি পাবো? tan phi হলে, tan phi মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাই তো? তার মানে এই ক্ষেত্রে EC বাই AE, আবার এই AE মানে কি? AE মানে হচ্ছে AB প্লাস B, তার মানে EC বাই AB প্লাস BE, তাই তো? আবার আমরা আগেরবার কি দেখেছিলাম, দেখো এই যে ছোট্ট ত্রিভুজটার ক্ষেত্রে অর্থাৎ BCE ত্রিভুজের ক্ষেত্রে, অর্থাৎ ট্রায়াঙ্গল BCE এর ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? sin থিটা যদি আমরা বের করি, তার মানে EC বাই BE, EC বাই BC, তার মানে আমরা EC পেয়েছিলাম না, EC পাচ্ছি BC sin থিটা, EC পাচ্ছি BC sin থিটা। আবার AB কি? AB মানে হচ্ছে P, আপাতত AB রাখি। আর BE মানে কি? BE মানে হচ্ছে, দেখো ওখান থেকে যদি cos থিটা বার করি, ভূমি বাই অতি, তার মানে ভূমি এখানে BE বাই BC, তার মানে BE হচ্ছে BC cos থিটা, তাই তো? এবার যদি আমরা এখানে এই BC AB মান বসিয়ে দিই, তাহলে কি পাবো? আমরা তো দেখেছিলাম BC মানে হচ্ছে Q, AB মানে হচ্ছে P, তাহলে আমরা যদি বসিয়ে দিই BC জায়গায়, তার মানে Q sin থিটা বাই P প্লাস Q cos থিটা,
ঠিক আছে, তাহলে আমার এই tan phi ইকুয়াল আমরা পেলাম q sin থিটা বাই p প্লাস q cos থিটা। আবারও আমরা কি পেলাম তাহলে অভিমুখ পেলাম, r ভেক্টরের অভিমুখ পেলাম কাদের টার্মে না p আর q এর টার্মে আর থিটার টার্মে। এখানে আর তো কিছু আননোন নেই, p q থিটা। তাহলে যদি p q থিটা আমরা জেনে যাই তাহলে আমরা r ভেক্টরের অভিমুখ জেনে যাব। তাহলে আমাদের এখানে ফর্মুলা হলো tan phi ইকুয়াল q sin থিটা বাই p প্লাস q cos থিটা। এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট দেখো, এখানে যদি আমাদের ফাইটা p এর সাথে না ধরে q এর সাথে ধরি আমরা, তাহলে কিন্তু আমাদের এই ক্যালকুলেশন গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, এই ক্যালকুলেশন গুলো কিন্তু আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। সেই জন্য কোন ভেক্টরের সাথে ফাইকে ধরবে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা কিন্তু সবসময় মাথায় রাখবে। তাহলে আমরা দেখলাম যে কোনো দুটো ভেক্টরের লব্ধি যদি আমরা বার করতে চাই, অর্থাৎ p ভেক্টর এবং q ভেক্টরের লব্ধি r ভেক্টর যদি আমরা বার করতে চাই, p ভেক্টর এবং q ভেক্টরের মান যদি আমরা জানি এবং তাদের মধ্যবর্তী কোণ এই থিটা যদি আমরা জানি, অর্থাৎ p q আর থিটা যদি আমরা জানি, তাহলে তাদের লব্ধি r ভেক্টর আমরা পুরোপুরি বার করতে পারবো, মানও বার করতে পারবো, তাদের অভিমুখও বার করতে পারবো এই দুটো ফর্মুলা থেকে। ঠিক আছে, এবার ধরো এই p ভেক্টর এবং q ভেক্টরের মান আমরা জানি না, ধরো আমি জানি এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা ইকুয়াল 90 ডিগ্রি, অর্থাৎ আমার কাছে দুটো ভেক্টর রয়েছে p ভেক্টর এবং q ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই p ভেক্টর এবং q ভেক্টরের লব্ধি কত হবে? r ইকুয়াল রুট ওভার p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos 90। এবার cos 90 কত? cos 90 আমরা জানি 0। cos 90 যদি 0 হয় তার মানে এই গোটা টার্মটাই 0 হয়ে যাচ্ছে, তাই না? 2pq cos 90 2pq 0, তার মানে গোটা টার্মটা হয়ে যাচ্ছে আমাদের 0, তার মানে আমাদের পড়ে থাকছে রুট ওভার p স্কয়ার প্লাস q স্কয়ার। দেখো আমরা কিছুক্ষণ আগে বার করেছিলাম না যে যদি দুটো ভেক্টর 90 ডিগ্রি কোণে থাকে তাহলে তাদের লব্ধি কত হবে? লব্ধি হবে সেই দুটো ভেক্টরের স্কয়ারের সামেশনের রুট, তাই না? তাহলে আমার এই ফর্মুলা দুটো ঠিক আছে, এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি ঠিক আছে। tan phi আমরা এখনো চেক করিনি, অর্থাৎ থিটা ইকুয়াল 90 ডিগ্রির ক্ষেত্রে আমরা সিম্পলি পাচ্ছি r ইকুয়াল p স্কয়ার প্লাস q স্কয়ার এর রুট এই স্পেশাল কেসে, বিশেষ ক্ষেত্রে। তোমাদের হোমওয়ার্ক থাকবে তোমরা থিটা ইকুয়াল 0 ডিগ্রি আর থিটা ইকুয়াল 180 ডিগ্রির জন্য এই লব্ধির মান কত হবে বের করে আমাকে কমেন্টে জানাবে। আর নেক্সট ক্লাসে আমরা যোগের আরো বিভিন্ন রকম টেকনিক বলবো না, আরো অর্থাৎ দুটো ভেক্টরের যোগ আমরা এখানে দেখলাম। নেক্সট ক্লাসে আমরা দেখব যে আমরা যদি আমাদের কাছে যদি দুটোর বেশি ভেক্টর থাকে তাহলে আমরা কি করব, এসব জিনিসপত্র দেখবো আর কি। আপাতত আজকের জন্য এখানেই আমাদের ছুটি, এখানেই আমাদের ক্লাস শেষ। তোমাদের যদি আজকের ক্লাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক করো। যদি তোমাদের কোনো রকম কোনো ডাউট থাকে তাহলে কমেন্টে লিখে আমাকে জানাবে নিচের কমেন্ট সেকশনে। যদি তোমাদের ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।